হাজী সেলিম 7 দিনের রিমান্ডে। সোয়ারীঘাটের পান ব্যবসায়ী থেকে পেশি শক্তির বলে 20,000 কোটি টাকার মালিক। স্বর্ণ চোরাচালানের হোতা দিলীপ আগারওয়াল, 24,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ, মানবাধিকার ও র্যাব বিষয়ে আলোচনা। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শুরু শিগগিরই। শিল্পাঞ্চলে অস্থিরতা নিরসনে শুরু হচ্ছে যৌথ অভিযান। শাটডাউন স্থগিতের পরও ঢাকা মেডিকেলে বন্ধ বহির্বিভাগ, চিকিৎসকদের ওপর হামলায় গ্রেফতার 2। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া আরও থাকছে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শুনানির পর এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 অগাস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার আসামি হিসেবে রোববার রাতে রাজধানীর বংশাল থানা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাজী সেলিম একসময় ছিলেন পান বিক্রেতা। ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে নিয়মকানুন থোড়াই কেয়ার করে পুরান ঢাকার সোয়ারীঘাটের পান ব্যবসায়ী থেকে মদিনা গ্রুপের মালিক হয়ে ওঠেন হাজী সেলিম। তার ব্যবসায়িক উত্থানের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে সমৃদ্ধি অর্জন হিসেবে সবসময় আলোচিত। এভাবেই 16টি প্রতিষ্ঠান আর 20,000 কোটি টাকার মালিক হয়ে ওঠা হাজী সেলিমের আরও খবর জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর জয়ের আনন্দে এভাবেই নেচে গিয়ে একাকার হয়ে উঠেছিলেন হাজী সেলিম। ব্রেন স্ট্রোকের কারণে কিছুদিন বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। তবে দলীয় মনোনয়ন পাওয়ার পর একটু একটু করে কথা বলতে শুরু করেন। বিনোদনের সঙ্গে নির্মমতাও আছে হাজী সেলিমের, আর তারই নমুনা টর্চার সেল। হাজী সেলিমের ভয়ঙ্কর থাবা থেকে বাদ যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের হলের জমি দখল করে গড়েছেন মার্কেট। পুরান ঢাকা জুড়ে দখলি জমিতে হাজী সেলিম গড়ে তুলেছেন মদিনা আশিক টাওয়ার, বিসমিল্লা টাওয়ার, ইরফান টাওয়ার, চান সর্দার টাওয়ার সহ অসংখ্য বাড়ি ও মার্কেট। বুড়িগঙ্গার তীরে চাঁদনী ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে তৈরি করেন পেট্রোল পাম্প। পুরান ঢাকার বাদামতলী, নবাববাড়ি, আরমানিটোলা, মিটফোর্ড রোড, নবাবপুর রোড, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, নারায়ণগঞ্জের পাগলা, ফতুল্লা এলাকায় বিস্তর সম্পদের মালিক হাজী সেলিম। ঢাকা চকবাজারের মধ্যে সব নিরি এমপি হয়েছে করছে। চান সর্দার বাড়ি ছিল আমাদের এখানে ভায়োল স্টেজের জমিনে। আমার দাদারা পাকিস্তান পিরিয়ডে থেকে আসছে, ওনার ক্ষমতার সময় উনি নিয়ে নিছে। স্বাধীনতার আগে হাজী সেলিমের বাবা চান মিয়া ছিলেন সোয়ারীঘাটের
পান বিক্রেতা। বাবার হাত ধরে পান বিক্রির মধ্য দিয়ে পা রাখেন ব্যবসার জগতে। এক পর্যায়ে কোমল পানীয় 7 আপের এজেন্সি খুলে বসেন, যদিও তা ছিল নকল কোমল পানীয়। এ কারণে জেলেও যেতে হয় তাকে। কোন অপরাধ আছে যে করেনি? সব ধরনের। অফিসারের সিনেমা আছে না, ওর পাশে যে গ্যাস যাওয়ার অফিসের যে রাস্তা, ওর সামনে যে বিল্ডিং গুলো আছে, এইভাবেই দখল করা আছে। 70 দশকের শেষ দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশনের নামে সিমেন্টের ব্যবসায় নামেন হাজি সেলিম। এক পর্যায়ে নিজেই কামরাঙ্গীর চরে সিমেন্ট কারখানা খুলে বসেন। সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 90-এর দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজি সেলিমের। 1994 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 65 ও 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। আওয়ামী লীগে যোগ দিয়ে 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন লালবাগের আসন থেকে। আরও 2 দফায় সংসদ সদস্য হয়েছিলেন তিনি। হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম নানা ঘটনায় সমালোচিত। নৌবাহিনীর এক কর্মকর্তা ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের পদ থেকে ইরফান সেলিমকে বরখাস্ত করা হয়েছিল। আমরা কি আওয়ামী লীগ? নৌকা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া জানান, ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আনোয়ার হোসেন মঞ্জু একজন বাংলাদেশি প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক। পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। এদিকে পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে ফের 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী টিপু মুন্সিকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব আদেশ দেন। এদিন 7 দিনের রিমান্ড শেষে গোলাপকে আদালতে হাজির করে পুনরায় 7 দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক। পরে গোলাপের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবারও 3 দিনের রিমান্ডের আদেশ দেন। অপরদিকে টিপু মুন্সির জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। স্বর্ণ চোরাচালানের হোতা দিলীপ কুমার আগরওয়াল। বাংলাদেশকে ট্রানজিট বানিয়ে ভারতে স্বর্ণ পাচার করতেন তিনি। দেশে গড়ে তুলেছেন নকল ডায়মন্ডের ব্যবসা। এসব করেই 15 বছরে বেসুমার সম্পদ হয়েছে আগরওয়ালের। অন্তত 24,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে আগরওয়াল জড়িত বলে সন্দেহ স্থানীয়দের। মানিক শিকদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলার সাহস পাচ্ছে মানুষ। এই দিলীপ কুমার আগরওয়ালা নামমাত্র বাংলাদেশে বসবাস করে, কিন্তু তাদের অর্থের সাম্রাজ্য গড়ে তুলেছে ইন্ডিয়াতে। তার নির্বাচনে যে পরিমাণ সে খরচ করেছে, অবিশ্বাস্য খরচ, যেটা সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে টাকার উৎসটা কোথায়। কিভাবে দিলীপ কুমার আগরওয়ালা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন খুলছে সেই রহস্যের জট। অবাক করা উত্থান তার। এইগুলো হলো একটা জাস্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু বিজনেস করার একটা অপরচুনিটি পাবো। হাসিনা সরকারের 15.5 বছরে পেয়েছেন অবাধ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে ছিল ঘনিষ্ঠতা। তরতর করে বেড়ে উঠতে সময় লাগেনি তার। একটা সাপোর্ট দিয়ে এসেছে, আর এই সাপোর্টটাই কিন্তু অল্প সময়ের মধ্যে। সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের বড় প্লেয়ার দিলীপ আগরওয়ালা। বিদেশ থেকে আসা স্বর্ণের অবৈধ চালান যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন। এ নিয়ে চোরা কারবারি কারো কারো সাথে তার বিরোধ ছিল। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তার যে গোল্ড পাচার বিভিন্ন লোকজন আছে, সেই সমস্ত মানুষের মাধ্যম দিয়ে পাচার করে,
ওইগুলা রিসিভ করে তার ভাই। প্রাপ্ত তথ্য বলছে আগারওয়ালার ব্যবসায়ী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের 30টি শোরুম বছরে ফাঁকি দিয়েছে 1,620 কোটি টাকার ভ্যাট। 15 বছরে যা 25,200 কোটি টাকা। Dilip Kumar Agarwal from Diamond World, Bangladesh. হীরার নামে উন্নত কাচের জুয়েলারি বিক্রি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন আগারওয়ালা। কলকাতা রয়েছে 3টি জুয়েলারির দোকান ও 11টি বাড়ি। সম্পদ আছে দুবাই ও কানাডাতেও। 2017 সালে দিলীপ কুমার আগারওয়ালার দুর্নীতি বিষয়ে দুদকে অভিযোগ জমা পড়েছিল, কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে এটি ধামাচাপা পড়ে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাতে লাফেভ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মানবাধিকার, সাইবার নিরাপত্তা আইন ও র্যাব পুনর্গঠন বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এর আগে গত কয়েকদিনে বিডিআর হত্যাকাণ্ডের আবারও তদন্ত চেয়েছিল নিহতদের পরিবার ও বিভিন্ন সংগঠন। আরও জানাচ্ছেন আলী আহমেদ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বর্তমান বিজিবি আর তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে বাহিনীটির ইতিহাসের কলঙ্কজনক ঘটনা। নিহত হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হয় দুটি। হত্যা মামলা 2013 সালে 5 নভেম্বর 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন এবং 256 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আর বিস্ফোরক আইনে করা মামলায় বিচার কাজ শুরু হলেও মাঝপথে তা থেমে যায়। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে ঘটনার পুনঃতদন্তের দাবি ওঠে। এরই মধ্যে 25 আগস্ট কারাগারে বাহিনীটির উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, সাবেক বিডিআর ডিজি আব্দুল আজিজ সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সেনাবাহিনী গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন এই উপদেষ্টা। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। একজন সাধারণ ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। থ্যাংক ইউ। শিল্পাঞ্চলে অস্থিরতা নিরসনে আজ রাত থেকে শুরু হচ্ছে যৌথ অভিযান। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক করেন বিজিএমইএ এবং বিকেএমইএ এর নেতারা। বৈঠক শেষে তারা জানান, বিভিন্ন দাবিতে সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় সোমবার রাত থেকে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযানের সিদ্ধান্ত নেয় সরকার। বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেয়া মুনিয়া হত্যা মামলা পুনরুজ্জীবিত হলো। সোমবার মামলাটি পুনরায় শুরু করতে চেয়ে বোনের আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চে আবেদন গ্রহণ করেন। বিস্তারিত থাকছে শাকের আরজুর রিপোর্টে। 2021 সালের 26 এপ্রিল সন্ধ্যায় গুলশান 2-এর 120 নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় রাতেই বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। এরপর ওই মামলায় পুলিশের দেয়া প্রতিবেদন গ্রহণ করেন আদালত। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে মুনিয়ার পরিবারে করা অনাস্থার আবেদন খারিজ করে দেন। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এ মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। মামলাটি তদন্তের দায়িত্ব পায়
পিবিআই এর ঢাকা মেট্রো দক্ষিণের অর্গানাইজড ক্রাইম বিভাগ। তবে তদন্ত প্রতিবেদনে সায়েম সুবহান আনভীরকে অব্যাহতি দেয় পিবিআই। মুনিয়ার বোন এর বিরুদ্ধে নারাজি আবেদন করলে তা খারিজ করেন আদালত। সোমবার মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে বোনের আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। পিবিআই এর ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। নারী ও শিশু নির্যাতন আদালত আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি, আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি। মামলাটি এখন পূর্ণ তদন্তের জন্য আসবে বলে প্রত্যাশা আইনজীবীর। আমরা আশা রাখছি এই মামলা আবার তদন্তে যাবে এবং তদন্তের মাধ্যমে এই যে ভিকটিম পরিবার এবং বাদী তারা ন্যায় বিচার পাবে। মোসারাত জাহান মুনিয়া রাজধানীর একটি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। শাটডাউন কর্মসূচি স্থগিতের পরও ঢাকা মেডিকেলের বহির্বিভাগে সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। তবে খোলা আছে জরুরি বিভাগ। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন আছে র্যাব, সেনা, বিজিবি ও পুলিশ। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন। এদিকে ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে মঙ্গলবার থেকে সারা দেশে সীমিত পরিসরে চলবে চিকিৎসা সেবা। আদিত্য মামুন জানাচ্ছেন বিস্তারিত। চিকিৎসকদের উপর হামলার পর রোববার দিনভর কার্যত অচল ছিল ঢাকা মেডিকেল। এক পর্যায়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণাও আসে। পরে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে স্থগিত করা হয় কর্মসূচি। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সেনা, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করে সরকার। সেনাবাহিনী আছে, বিজিবি আছে এবং পুলিশ, আনসার সবাই আছে এদের নিরাপত্তার জন্য। তবে সোমবার সকাল থেকে জরুরি বিভাগে আসা সেবা প্রত্যাশীদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সেবা পেলেও ভুক্তভোগীর সংখ্যাও ছিল বেশি। এমার্জেন্সি আমার ডায়ালিসিস হবে, আমার ফুলে আছে। নার্সের সাথে আলাপ করি, নার্সে বলে আপনার ডাক্তার আসবে, ডাক্তারের সাথে অপেক্ষা করেন। তো ডাক্তারের সাথে যে দেখা করুম, অপেক্ষা করতে করতে তো সময় তো ঠিকই বাড়তেছে ভাইয়া, রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হইতেছে। সেবা বঞ্চিতদের দাবি দ্রুতই মিটবে এই অচলাবস্থা। আমি ভাবছিলাম যে আজকে ডাক্তার আসবে না, এই জন্য আমরা ঘুমিয়ে পড়ছি। এখন হঠাৎ করে আমাদের ঘুমে থেকে জায়গায় ফেলছে, বলে যে আপনাদের রিপোর্টটা দেন। ফাইল টাইল সব দেখছে, দেখার পরে বলছে যে ঠিক আছে আপনি ভর্তি হয়ে যান। পরে ভর্তি হয়েছি। জরুরি বিভাগে কম বেশি সেবা প্রদান চললেও পুরোপুরি বন্ধ ছিল বহির্বিভাগ। অন্যান্য সময় যে সার্ভিসটা ওইটা এখন পাচ্ছি না আমরা। দেখা গেছে অনেক দূরে দূরে যাইতে হচ্ছে, তারপর ইমার্জেন্সি ছাড়া রোগী দেখতেছে না তারা। গেল শনিবারের হামলার ঘটনায় 2 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত আক্রমণ করছে এরকম আমরা শুনেছি যে 2 জন, একজনের নাম আমরা পেয়েছি, 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। এই ঘটনায় চিকিৎসকদের কোনো দায় খুঁজে পায়নি তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাতের সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি তারেক রহমানের। পুঁজিবাজারকে মাছের আড়ত বানায় খায়রুল কমিশন, অর্থ লুটসহ দুর্নীতির মহোৎসব। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় কথা বলেন তিনি। জানান, ক্ষমতা কুক্ষিগত করতে হাসিনা সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুছে ফেলে এবং 3টি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে। এই সময় তিনি হিংসা দূর করে দেশের মানুষের প্রত্যাশা পূরণের মাধ্যমে অন্যায়ের জবাব দেওয়ার নির্দেশনা দেন। স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে প্রাথমিক বিজয় হলেও প্রকৃত পরীক্ষা এখনও বাকি উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ায় সে দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর আওয়ামী লীগ যাতে আবার দেশ ধ্বংসের খেলায় নামতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, ছাত্র জনতাকে হত্যা ও সকল অপকর্মের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে তৃণমূল নাগরিক আন্দোলন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শেখ হাসিনার বিচারের দাবি জানান। আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দলের অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন ভারতের শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে। আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো গণতান্ত্রিক দেশ, শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন। তার মানে আপনারা গণতান্ত্রিক দেশ হয়েও বাংলাদেশের মানুষের তার যে বেঁচে থাকা, তার যে অধিকার, এইটা আপনাদের কোনোভাবেই আপনাদের হৃদয়ে মানবতার অনুভূতি জাগ্রত হয়নি। এদিকে এসআলম গ্রুপের গাড়ি ব্যবহার নিয়ে অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেয়া হয়। সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে, তার গাড়িতে করেই গেছে। এখন সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠব, আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠব। এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে। দাবি জানান আয়নাঘরের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচনেরও। আমরা সুবিচার চাই। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামের উদ্দেশ্য নয়, সমাজে গুণগত পরিবর্তন আনাই উদ্দেশ্য বললেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনাজপুরে জামায়াত আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুদ্র সেন সহ অন্য শহীদ ও আহতদের জন্য সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির। এ সময় তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এর আগে জামায়াতের আমির নিহত রুদ্র সেনের বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসেবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে চীন কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মি ইয়াওয়েন। আশ্বাস দিয়েছেন আগের মতোই অব্যাহত থাকবে চীনা বিনিয়োগ। এই সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মিস্টার ইয়াওয়েন। We stated our position that China will not intervene into any internal affairs of any country, and what happened inside Bangladesh will not in any way affect China-Bangladesh cooperation. দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি, অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরো বেশি ইনক্রিজ করেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন। কালো টাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিতর্কিত এই সুযোগ কার্যকর করার ঠিক 2 মাসের মাথায় এটি বাতিল করা হলো। এনবিআর আজ সোমবার এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। আজ এক প্রজ্ঞাপনে এই সংক্রান্ত আয়কর আইনের ধারাগুলো সংশোধন করা হয়। ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকার চলতি বাজেট 1 বছরের জন্য নগদ টাকার পাশাপাশি জমি, ফ্ল্যাট, প্লট সহ স্থাবর সম্পদ কেনার মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল। সর্বোচ্চ কর হারের চেয়ে কম কর দিয়ে কালো টাকা সাদা করার এই সুবিধার বিরুদ্ধে শুরু থেকেই তীব্র সমালোচনা ছিল।
নির্দিষ্ট অনিয়ম দুর্নীতির কারণ অনুসন্ধানের পাশাপাশি পুঁজিবাজারের সার্বিক দুর্নীতি রোধেও কাজ করবে বিএসইসির নতুন তদন্ত কমিটি। সোমবার নতুন তদন্ত কমিটিকে নিয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান। প্রথম ধাপের তদন্ত শেষে এর পরিধি আরও বাড়বে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। পুঁজিবাজারের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, দায়িত্ব নিয়েই এটা জানিয়েছিল খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন। বেক্সিমকোর সুকুক বন্ড, সিএসির স্ট্র্যাটেজিক পার্টনার মনোনয়ন সহ পুঁজিবাজারের 12টি বড় অনিয়ম তদন্তে কমিটি গঠনের মাধ্যমে সে বার্তাই স্পষ্ট করল বিএসইসি। বিনিয়োগকারীরাও লুটেরাদের কঠোর বিচার চান। দেরিতে হইলেও এটা একটা সঠিক সিদ্ধান্ত মনে হচ্ছে। এগুলো আরো অনেক আগেই করা দরকার ছিল। এটা যদি বলবৎ থাকে এবং স্বচ্ছতা থাকে তাহলে মার্কেট আশা করি অনেক দূর আগাবে ইনশাল্লাহ। যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই এটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তদন্ত কমিটিকে নিয়ে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএসইসি জানায় 1996 ও 2010-এর ধসের পরও তদন্ত কমিটি হয়েছিল। সেসব রিপোর্টের কোনো সুপারিশই বাস্তবায়ন হয়নি। তবে এবার আর এমনটা হবে না। আগে আমরা অনেক দেখেছি যে একটা জাস্ট স্ট্যাটাস রিপোর্ট জাতীয় যদি হয় তাহলে তাতে খুব একটা লাভ হয় না। আমরা লিগালি এক্সিকিউটেবল একটা রিপোর্ট চাচ্ছি। এদিকে কমিটির চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ ও সদস্য ইউআর সাইদের সরাসরি বাজারে সংশ্লিষ্টতা রয়েছে। তদন্তের ক্ষেত্রে এখানে স্বার্থের সংঘাত চলে আসবে কিনা এমন প্রশ্নের কৌশলী জবাব চেয়ারম্যানের। যখন কেউ দেখবে যে ওই ডিলে উনার কোম্পানি পার্সোনালি না হলেও ওনার কোম্পানির কোনো ধরনের ইনভলভমেন্ট বা ফাংশনে ছিল, তখন উনি নিজেকে এক্সকিউজ করে নেবেন। এবারের তদন্ত প্রতিবেদন গোপন করার কোনো চেষ্টাই কমিশন করবে না বলেও আশ্বস্ত করেছেন বিএসইসি চেয়ারম্যান। কিছুটা হলেও অ্যাচিভ করতে পেরেছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজারের সবচেয়ে বড় সর্বনাশটা হয়েছে খায়রুল কমিশনের আমলেই। বিএসইসিকে মাছের আড়তের মতো ব্যবহার করেছেন ডক্টর এম খায়রুল হোসেন। অভিযোগ রয়েছে অর্থ, শেয়ার এবং লোভনীয় উপঢৌকন পেলে আইপিও অনুমোদনে বাছ বিচার করতেন না তিনি। অভিযোগের সত্যতাও মেলে। তার আমলে তালিকাভুক্ত অর্ধেক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হচ্ছে অফার প্রাইসের নিচে। খায়রুল কমিশনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার দাবি বিশেষজ্ঞদের। মেহেদী হাসানের আরও একটি রিপোর্ট। দেশের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় ধসটি হয়েছিল 2010 সালে। এরপর 2011 সালের 15ই মে পুঁজিবাজার সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে অধ্যাপক ডক্টর এম খায়রুল হোসেনকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। তার মেয়াদে পুঁজিবাজারে অনেক আইন কানুন বিধিবিধান প্রণয়ন হলেও অনেক ক্ষেত্রেই এসবের শক্ত প্রয়োগ দেখা যায়নি। বলা হয়ে থাকে মূলত ভয়ভীতি দেখিয়ে বাড়তি আয়ের ধান্দা থেকেই এমন বজ্র আটুনি। বিশ্লেষকদের মতে পুঁজিবাজার নিয়ন্ত্রণে যোগ্য ও সৎ নেতৃত্বের প্রয়োজনের সময় সরকার করেছে তার উল্টোটা। প্রয়োজন ছিল অত্যন্ত সৎ এবং দক্ষ একটা কমিশন, এটা ছিল এই মুহূর্তে প্রয়োজন। সেই জায়গায় একটা সততা এবং দক্ষতা বিবেচনা না করে এগেইন সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় কিছু শিক্ষককে নিয়ে আসা হয়েছে। খায়রুল হোসেনের আমলে 107টি আইপিও বাজারে এসেছে, যার মধ্যে 3টির এখন আর কোনো অস্তিত্ব নেই। 49টি লেনদেন হচ্ছে অফার প্রাইজেরও নিচে। এ সময় প্রভাবশালী উদ্যোক্তা, ইস্যু ব্যবস্থাপক, নিরীক্ষক এবং এক শ্রেণীর বিনিয়োগকারীর সমন্বয়ে আইপিও জালিয়াতির কারসাজির চক্র গড়ে ওঠে। বিএসইসি নেয় আড়তদারের ভূমিকা। প্লেসমেন্ট বাণিজ্যই এসব আইপিওর মূল লক্ষ্য ছিল। আমাদের আগের যে কমিশনার ছিল 10-এর পর থেকে যে কমিশনার ছিল, এরা মার্কেটটাকে সে ডেভেলপ করবে এই মন মানসিকতা তাদের ছিল না। তাদের নিজস্ব ধান্দা ছিল কিভাবে লুটপাট করে খাওয়া যায়, এই চিন্তাভাবনা ছিল। খায়রুল, এরপরে রুবায়েতুল ইসলাম, এই দুজনেই মার্কেটকে ধ্বংস করে গেছে। মানে ভালো চালায় নাই বলে এই যে 2-3টা শেয়ারই উঠছে আর সবগুলা হয়ে রয়েছে এইভাবে। খায়রুল কমিশনের অনুমোদন দেয়া এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি এবং এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্টের এখন আর কোনো অস্তিত্ব নেই। বুক বিল্ডিং পদ্ধতিতে অনুমোদন পাওয়া 8 কোম্পানির মধ্যে 5টি এখন লেনদেন হচ্ছে অফার প্রাইজের নিচে। খায়রুল কমিশনের সময় মিউচুয়াল ফান্ড খাতটি চলে যায় সুবিধাভোগীদের কবজায়। রেইস ম্যানেজমেন্ট ও এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরূপের অভিযোগ থাকলেও বিএসইসি কোনো ব্যবস্থা নেয়নি। সব মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ 10 বছর বাড়ানো হয়। মূলত অবসায়ন করলে বিনিয়োগকারীদের অর্থ ফেরত না পাওয়ার শঙ্কা থেকে বাড়ে মিউচুয়াল ফান্ডের মেয়াদ।
খায়রুল আমলের অনুমোদন পাওয়া মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে একটি বাদে সবগুলোই এখন লেনদেন হচ্ছে অভিহিত মূল্য অর্থাৎ 10 টাকার নিচে। এমনকি আইপিওর ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের প্রতিবেদনও নানা সময় আমলে নেয়নি খায়রুল কমিশন। কপারটেক ইন্ডাস্ট্রিজের তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে ভ্রুক্ষেপ করা হয়নি। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অ্যাপোলো ইস্পাতকে তালিকাভুক্ত না করার পরামর্শ দিলেও কর্ণপাত করেনি বিএসইসি। বড় ধরনের প্লেসমেন্ট কেলেঙ্কারিতে আলোচিত রিংশাইন টেক্সটাইলের আইপিও অনুমোদন দিয়ে গেছে খায়রুল কমিশন। প্লেসমেন্টের অর্থ পুরোটাই লুপাটের অভিযোগ উঠেছে। প্রস্তাবিত শেয়ার কোম্পানিকে উনি নিয়ে এসছেন প্রচুর, এবং বাজারে একটা অদক্ষতার প্রশ্রয় দিয়েছে, এবং বাজার ম্যানিপুলেশনও ওই সময়ে সবসময় ম্যানিপুলেশন হয়েছে, এটা আমি বলবো না যে কোনো সময় সবসময় হয়নি, সবসময় হয়েছে, কিন্তু চরম পর্যায়ে ওনার ভালোভাবে শুরু হয়েছে, যেটা চরম পর্যায়ে গেছে শিবলি রুবায়েতের আমলে। খায়রুল আমলের সবচেয়ে সমালোচিত উদ্যোগ ফ্লোর প্রাইস পদ্ধতি। এছাড়া এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্লেসমেন্ট ব্যবসার উত্থান হয়েছে খায়রুল কমিশনের সময়ে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, দুদক ও নার সংস্থার কর্মকর্তা সহ অনেকেই খায়রুল কমিশনের সুবিধা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার জানাবো বন্যা পরিস্থিতির খবর। কিছুটা উন্নতি হলেও দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। মেঝেতে অথবা খোলা আকাশের নিচে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন চিকিৎসক ও নার্সরা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নেমে যাওয়ার পরই দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। ফেনীতে হাসপাতালে ভর্তি হয়েছে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী। ফেনীর 250 শয্যার জেনারেল হাসপাতালে 17 বেডের ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি 180 জন, 26 বেডের শিশু ওয়ার্ডে ভর্তি 137 জন। আছে অসংখ্য সাপে কাটা রোগী। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে ও বাইরের খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। চিকিৎসা দিয়ে কাল্যাণ চাই, স্যালাইন দিছিল আর করছে, ওষুধ দিছে, আসি স্যালাইন দিছি, ওষুধ দিছি, থাকার কোনো জায়গা নেই। আজকে 3 দিন পাতলা পায়খানা, ঘন্টায় 2-3 বারও হয়ে যায়, বসার পর্যন্ত সিট থাকে না। এখানে পরিস্থিতি আরো ভয়াবহ, কারণ এখানে রাস্তা থাকতে হয়, গাছতলা থাকতে হয়। হসপিটালে শিশু ডাক্তার দেখাইছি, উনি ভর্তি দিছে। ভর্তি দেওয়ার পরে কালকে এখানে স্যালাইন চলেছে। নাতির জন্য আছি ডায়রিয়া, জ্বর, বমি, জায়গা মানে না হাই, গাছতলায়। হাসপাতালে বেশিরভাগ জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগী। সংক্রমণজনিত চর্মরোগীর সংখ্যাও কম নয়। সমন্বয় করে সাধ্যমতো দেয়া হচ্ছে সেবা। একটা রোগীকে আমরা বারবার যেতে পারতেছি না, রোগীর পরিমাণ বেড়ে যাওয়াতে। এখন এখানে অনেক সময় মানুষ উত্তেজিত হয়ে যায়, কিন্তু এটা ধৈর্য সহকারে মেনে নিতে হবে। এখন আপনি 20 জন রোগীকে যেভাবে সার্ভিস দিতে পারবেন, 200 জন রোগীকে তো এইভাবে সার্ভিস দিতে পারবেন না, আমরা চাইলেও পারবো না। এছাড়া সরকারি হাসপাতালের বাইরে 7টি প্রাইভেট হাসপাতাল ও ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য রোগী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ইয়াবা সম্রাট বদির ক্যাশিয়ার সালাউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেফতার করা হয়। ওমরা যাত্রী ছদ্মবেশে দেশ থেকে পালাচ্ছিলেন। গত 5 অগস্ট কক্সবাজারের উখিয়াতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম মূল হোতা ছিলেন সালাউদ্দিন। সংবাদের এই পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে বেসরকারি খাতে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক। রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল ইসলামী ব্যাংকিং সেবা উদ্বোধন করেন ইবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামী ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান শাহেদ রহমানী। ব্যাংকের 20টি শাখায় গ্রাহকদের জন্য আলাদা ইসলামী ব্যাংকিং হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। ক্রীড়াঙ্গনে অনুসন্ধানী প্রতিবেদনের আহ্বান জানিয়েছেন
যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ক্রীড়াঙ্গনের অনিয়ম অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নতির জন্য নানা মতামত তুলে ধরেন উপদেষ্টা। দেশের বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া বিভাগের প্রধান, ক্রীড়া সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন মতবিনিময় সভায়। এ সময় অনেকে মতামত না জানাতে পারায় ক্রীড়া পরিষদের মেইলের মাধ্যমে তাদেরকে মত প্রদানের অনুরোধ জানান উপদেষ্টা। গুলোতেও আমরা ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধিত্ব, বিশেষ করে সাবেক ক্রীড়া সাংবাদিক যারা আছেন, প্রতিনিধিত্বটা নিশ্চিত করেছি এই কারণে, কারণ দুর্নীতিগুলো হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে। তো সেই কারণে সিন্ডিকেট যাতে না হতে পারে সেরকম একটা ব্যবস্থা আমরা তো আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উপজেলায় ধরে ধরে ঠিক করতে পারবো না। যারা মূলত ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে তারা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে কাজ করে, তো সেই জায়গা থেকে রেখেছি এবং ক্রীড়া সাংবাদিক রেখেছি। তবে আমাদের নির্দেশনা থাকবে। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ। 17 অক্টোবর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। 7 দল নিয়ে হওয়া আসরে এবার এ গ্রুপে পড়েছে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। 20 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে লাল সবুজ মেয়েরা। এছাড়া গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন ভারত। স্বাগতিক নেপালের সঙ্গে বি গ্রুপে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। 17 অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর এরই সঙ্গে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হাজী সেলিম 7 দিনের রিমান্ডে। সোয়ারীঘাটের পান ব্যবসায়ী থেকে পেশি শক্তির বলে 20,000 কোটি টাকার মালিক। স্বর্ণ চোরাচালানের হোতা দিলীপ আগরওয়াল, 24,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ, মানবাধিকার ও র্যাব বিষয়ে আলোচনা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শুরু শিগগিরই। শিল্পাঞ্চলে অস্থিরতা নিরসনে শুরু হচ্ছে যৌথ অভিযান। শাটডাউন স্থগিতের পরও ঢাকা মেডিকেলে বন্ধ বহির্বিভাগ, চিকিৎসকদের ওপর হামলায় গ্রেফতার 2। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।